ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে √8 যোগ √0.01 সমান কত। তাহলে √8 যদি লঘিষ্ঠ আকার করা হবে 4/25 আর √0.01 যদি ভগ্নাংশের আকারে লিখি তাহলে 1/100। তাহলে এখান থেকে বেরোবে 2/5 আর এখান থেকে 1/10। তাহলে 5 আর 10 লসাগু হচ্ছে 10। তো এর হর যেহেতু 5, 10কে 5 দিয়ে ভাগ করলে 2, 2 আর 2 গুণ করে 4, 4 যোগ 1 আর এর হর যেহেতু 10 তাই 1 বসে গেল। 4 যোগ 1 5/10 সমান 1/2। তাহলে হবে বি এর দাগের অ্যান্সারটা। 2 এতে দিয়েছে 1 এর সঙ্গে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো এটাকে যদি আমরা একটা অভিধার আকারে লেখার চেষ্টা করি তাহলে হচ্ছে a² - 2 * a * 1/2a। তাহলে 2 2 কেটে যাবে, তাহলে আমরা 1 এতে চলে যাব প্লাস 1/2a²। তাহলে আমাদের যেটা দিয়েছিল 1 আমরা এটা কেটে দিলে চলে যাচ্ছে। আর তাহলে যোগ হচ্ছে কত বলেছে 1/2a² মানে 1/4²। তাহলে বলেছে কোন সংখ্যামালা যোগ করলে, তাহলে 1/4a² যোগ করলে। 3 এতে দিয়েছে a-3² সমান a² প্লাস ak প্লাস 9 হলে k এর মান কত হবে। তাহলে এখানে আছে a-3² সমান a² প্লাস ak প্লাস 9। তো a-3 কে এরকম বিস্তৃত আকারে লিখবে a² - 6a প্লাস 9 আর সমান a² প্লাস ak প্লাস 9। তাহলে এখানে প্লাস আছে এখানে মাইনাস, তো এটাকে প্লাস করার জন্য -6 কে বন্ধনীর ভেতরে নিয়ে নেবে। তাহলে a² প্লাস বন্ধনীর ভেতরে -6 * a প্লাস 9 আর এখানে সমান দিয়ে a² প্লাস ak প্লাস 9। তাহলে a² কেটে যাবে, 9 9 কেটে যাবে, তাহলে -6 * a সমান ak, a কেটে গেল, k সমান হলো -6। 4 এতে দিয়েছে বাঁশের গতিবেগ 60 কিলোমিটার/ঘন্টা হলে মিটার/সেকেন্ডে গতিবেগ নির্ণয় করতে বলেছে। তো সময় সেকেন্ডে করে নেবে, 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড, দূরত্ব মিটার, 60 কিলোমিটার আছে তাই 60 গুণ 1000 মিটার করবে। 1 সেকেন্ডে কতটা দূরত্বে যাচ্ছে। সরল সম্পর্ক, যত সময় বেশি হবে বেশি দূরত্ব যাবে, সময় কম হাতে থাকলে কম দূরত্ব যাবে। তাহলে সমানুপাতের আকারে সাজিয়ে নিলে x সমান 60 গুণ 1000/3600, তাহলে 10 গুণ 10/6। তো কাটাকুটি করার দরকার নেই, 100/6 মানে 16.2 মিটার/সেকেন্ড হবে গতিবেগ। 5 এ দিয়েছে দুইটি সমান্তরাল সরলরেখা কে অপর একটি সরলরেখা দুইটি বিন্দুতে ছেদ করলে ছেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টির মান 180। 6 তে বলেছে যদি এ বি সি ত্রিভুজে 3টে বাহু, এ হচ্ছে সবথেকে বড়, তারপরে আছে বি আর সবার ছোট সি হয়, তাহলে কোন শর্তে ত্রিভুজটি গঠিত হয়েছে। ক্ষুদ্রতম বাহু দুটোর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে, তাই বি প্লাস সি গ্রেটার দ্যান এ হলে হওয়া শর্তে ত্রিভুজটা গঠিত হয়েছে। 2 এর আয়তে দিয়েছে দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে, তাদের বলেছে বাহুর দৈর্ঘ্যের অন্তর কত। তাহলে কোনো বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বলে দিলে তার বাহুর দৈর্ঘ্য কি করে বার করে, ক্ষেত্রফলের বর্গমূল করে মানে রুট করে। তো এখানে সংখ্যাটা খুবই বড়, 0.1 ভগ্নাংশ সংখ্যা। তো প্রথমে লিখবে যে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে লিখলে এটা, তাহলে তার বাহুর দৈর্ঘ্য √0.045369। তো এটাকে আমি এরকম সামান্য ভগ্নাংশে লিখবো 45,369/10 লক্ষ। এবার 45,369 কে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করলাম, হলো 213। তাহলে 213² / 100²। এখানে দেখো 100 না, এটা হাজার, 3টে হাজার স্কয়ার, তাহলে 0.213 মিটার হবে। দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 0.000169। তাহলে একটা বাহুর দৈর্ঘ্যের বর্গমূল করব, তো 169/1 লাখ, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লাখ। তাহলে এখানে হচ্ছে 1000, 1000 স্কয়ার, তাহলে এটা 1000 হবে 03। তাহলে বিয়োগ করলে পাবো 0.213 মিটার থেকে 2 মিটার। আচ্ছা, একের অথবাতে আই এর অথবাতে বলেছে 1.25 এর বর্গের সঙ্গে কত যোগ করলে যোগফলের বর্গ 7 × 57 256 হবে। তো 1.25 এর বর্গ মানে 1.25 স্কয়ার করে হচ্ছে 1.5625 আর যোগফলের বর্গ বলেছে 7 × 57 256, তাহলে যোগফল হচ্ছে
এটা রুট করে বার করব। তো 7 পূর্ণ 7 7 পূর্ণ 57 256 মানে 1849/256। তো 1849 এর বর্গমূল করে দেখছি 43 স্কয়ার, আর 256 হচ্ছে 16 স্কয়ার। তাহলে 43 স্কয়ার বাই 16 স্কয়ার মানে 43 এর 16। তাহলে নির্ণয় সংখ্যা হবে 43 এর 16 মাইনাস 1.5625। তো বিয়োগ করলে তোমার 1.56 আর 16 গুণ করলে হচ্ছে 25। তো 18 16 9 এর 18 মানে 1 পূর্ণ 1 এর 8, 9 এর 8, 8 এটা 2 দিয়ে কেটেছি, 9 দুগুণে 18, 8 দুগুণে 16, 9 এর 8 মানে 1 পূর্ণ 1 এর 8। আচ্ছা, দুইতে দিয়েছে 200 মিটার আর 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুইটি লাইনে ঘন্টায় 42.5 কিলোমিটার আর 36.7 কিলোমিটার গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে? তো এটা তোমাদের বইয়ের অঙ্ক 185 পেজ 85 পেজে 15 অধ্যায়ের 7 দাগের অঙ্ক এখানে এটা করে দেয়া আছে। তো এখান থেকে এটা তোমরা দেখে নেবে। তাই এটা করলাম না। অথবাতে বলেছে একটা ট্রেন 10 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়ানো একটা লোককে আর 22 সেকেন্ডে প্ল্যাটফর্মকে অতিক্রম করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 150 মিটার হলে ট্রেনের দৈর্ঘ্য আর গতিবেগ নির্ণয় করো। তাহলে 22 সেকেন্ডে যাচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস 150 মিটার, কারণ কোনো ট্রেন যখন প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন সে তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যায়, আর 10 সেকেন্ডে সে একটা লোককে অতিক্রম করছে মানে নিজের দৈর্ঘ্য যাচ্ছে। তো বিয়োগ করে পাই 22 থেকে 10 বিয়োগ হলে 12 সেকেন্ডে যাবে 150 মিটার, 1 সেকেন্ডে যাবে 150/12, আর 10 সেকেন্ডে যায় 150 গুণ 10/12 125 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম 125 মিটার। এবার বলেছে গতিবেগ, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 150/12 মিটার, 3600 সেকেন্ডে যাচ্ছে 150 গুণ 3600/12। এবার যেহেতু এটা মিটার আছে তাই 1000 দিয়ে ভাগ করে কিমিতে চলে গেলাম, তাহলে 45 কিলোমিটার। ট্রেনের গতিবেগ 45 কিলোমিটার পার ঘন্টা। তিনেতে বলেছে একটি আয়তাকার কার্পেটের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার আর প্রস্থ 2 মিটার। কার্পেটের উভয় দিকে দৈর্ঘ্য বরাবর 2 সেন্টিমিটার চওড়া আর প্রস্থ বরাবর 5 সেন্টিমিটার চওড়া নকশার কাজ আছে। কার্পেটের কত ক্ষেত্রফল জুড়ে নকশার কাজ রয়েছে নির্ণয় করো। তাহলে কার্পেটের দৈর্ঘ্য 5 মিটার মানে 500 সেন্টিমিটার করে নেবে, কারণ যেহেতু জরির পাড়টা সেন্টিমিটারে আছে, জরির পাড়ের দৈর্ঘ্য আর প্রস্থ সেন্টিমিটারে আছে, তো প্রস্থ 2 মিটার মানে 200 সেন্টিমিটার। তাহলে পুরো কার্পেটের ক্ষেত্রফল হচ্ছে 1 লাখ বর্গ সেন্টিমিটার। এবার নকশা বাদে কার্পেটের দৈর্ঘ্য হচ্ছে 500 বিয়োগ 2 গুণ 2, তো 500 বিয়োগ 4 মানে 496 সেমি, আর প্রস্থ 200 বিয়োগ 5 গুণ 2, তো 200 বিয়োগ 10 মানে 190 সেমি। তাহলে নকশা বাদে কার্পেটের ক্ষেত্রফল 496 গুণ 190 94,240। তাহলে নকশা করা কার্পেটের ক্ষেত্রফল 5760 বর্গ সেমি। তাহলে এখানে আমার দুটো উত্তর চেয়েছে, একটা হচ্ছে কার্পেটের, দুটো না একটাই চেয়েছে, কার্পেটের কত ক্ষেত্রফল জুড়ে নকশার কাজ রয়েছে। তাহলে নকশা করা কার্পেটের ক্ষেত্রফল 5760 বর্গ সেমি, এটাই হবে অ্যান্সার। অথবাতে বলেছে 5.5 মিটার লম্বা এবং 1.25 মিটার চওড়া সারিতে দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া জরির পাড় আর চারদিক বরাবর 5 সেন্টিমিটার জরির পাড় লাগবে। সারির কত ক্ষেত্রফল জুড়ে জরি থাকবে আর জরি ছাড়া সারির ক্ষেত্রফল কত হবে? তো সারির দৈর্ঘ্য 5.5 মিটার, তো এটাকে 100 দিয়ে গুণ করে সেন্টিমিটারে গেলাম 550 সেমি, আর প্রস্থ ছিল 1.25 মিটার, 100 দিয়ে গুণ করে সেমিতে গেলাম 125 সেমি। তাহলে সারির ক্ষেত্রফল 550 গুণ 125 মানে 68,750 বর্গ সেমি। এবার জরির বাদে সারির দৈর্ঘ্য 550 গুণ 2.5 ইন্টু 2 মানে 545 সেমি, আর প্রস্থ 125 বিয়োগ 5 গুণ 10 তো 115 সেমি। তাহলে জরি বাদে সারির ক্ষেত্রফল হচ্ছে 545 গুণ 115, তো 62,675 সেমি। তো এটাকে যদি মিটারে নিয়ে যাই তাহলে বর্গ যেহেতু, তো 100 গুণ 100 করে ভাগ করব, তাই জন্য 6.2675 বর্গ মিটার হবে। আর জরি থাকবে সেমিটা দিয়ে বিয়োগ করে আবার 100 দিয়ে ভাগ করে দেবে, যেহেতু বর্গ আছে আবার 100 গুণ 100 দিয়ে ভাগ করে দেবে। তো এটা হচ্ছে 6075 বর্গ সেমি। তো 100 গুণ 100 করে ভাগ করে দিলে হবে 0.6075 বর্গ মিটার। তিনের আয়তে দিয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 4xy হলে, ও সরি 4 একটা অঙ্ক বাদ যাচ্ছে। 75 মিটার লম্বা একটা ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন লোকে 3 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির 175 মিটার লম্বা সুড়ঙ্গকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে লোকটাকে যখন অতিক্রম করে সে তার নিজের দৈর্ঘ্য যায়, আর যখন 175 মিটার লম্বা সুড়ঙ্গকে অতিক্রম করে তখন সে তার নিজের দৈর্ঘ্য প্লাস এক সুড়ঙ্গের দৈর্ঘ্য অতিক্রম করে।
তাহলে দূরত্ব আর মিটার আর সময় সেকেন্ড, 75 মিটার যাচ্ছে 3 সেকেন্ডে, আর 75 প্লাস 175 যাচ্ছে 250 সেকেন্ড, 250 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে। তো সরল সম্পর্ক সমানুপাতের আকারে সাজিয়ে নিলে x সমান 250 গুণ 3/75, 3 25-এ 75 আর 250-কে 25 দিয়ে কাটলে 10। তাহলে সুড়ঙ্গটা অতিক্রম করতে 10 সেকেন্ড সময় লাগবে। 3 এর আয়তে দিয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 4xy হলে x স্কয়ার বাই y স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার সমান কত? তো x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 4xy, তাই x স্কয়ার প্লাস y স্কয়ার বাই xy সমান 4। এবার প্রত্যেকটাকে আলাদা করে xy দিয়ে ভাগ করলে x বাই y প্লাস y বাই x সমান 4। এবার উভয় পক্ষকে বর্গ করে পাই x বাই y প্লাস y বাই x হোল স্কয়ার সমান 4 স্কয়ার। তো x বাই y হোল স্কয়ার প্লাস 2 ইনটু x বাই y ইনটু y বাই x প্লাস y বাই x হোল স্কয়ার সমান 16। তো y বাই x x কেটে যাচ্ছে, তাহলে x স্কয়ার বাই y স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার সমান 16 বিয়োগ 2 14। দুইতে বলেছে x প্লাস 1 বাই x সমান 2 হলে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান কত? এইখানে যেটা আমাদের দিয়েছে যে x প্লাস 1 বাই x সমান 2, তো এখান থেকে পাচ্ছি x স্কয়ার প্লাস 1 বাই x সমান 2, তাহলে x স্কয়ার প্লাস 1 সমান 2x, তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0, তাহলে x মাইনাস 1 হোল স্কয়ার সমান 0, তাহলে x মাইনাস 1 সমান 0, x সমান 1। তো 1 এর সূচক যাই হোক না কেন 1 ই হয়। তো x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর জায়গায় 1 লিখবে। তো 1 প্লাস 1 বাই 1, তো 1 প্লাস 1 সমান 2 হবে। 4 বলেছে 3 বলেছে x সমান বলেছে x সমান a প্লাস 1 বাই a আর y সমান a মাইনাস 1 বাই a হলে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার এর মান নির্ণয় করো। তো x টু দি পাওয়ার 4 মানে x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2x স্কয়ার y স্কয়ার লিখলে প্লাস y স্কয়ার হোল স্কয়ার, তো x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার। তো এবার এটাকে যদি ভাঙি x প্লাস y ইনটু x মাইনাস y হোল স্কয়ার, তো x সমান a প্লাস 1 বাই a প্লাস a মাইনাস 1 বাই a, আর এখানে ইনটু দিয়ে a প্লাস 1 বাই a মাইনাস a প্লাস 1 বাই a। তো এটা কেটে যাচ্ছে, যেহেতু এর আগে যোগ এর আগে বিয়োগ আছে, তাহলে এখানে 2a পাচ্ছি, আর এটা কেটে গিয়ে এখানে হচ্ছে 2 বাই a ইনটু 2 বাই a, তাহলে a কেটে গেল, 2 দুগুণে 4, 4 স্কয়ার সমান হচ্ছে 16। 4 দিয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 5ab হলে a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার সমান 27, এটা প্রমাণ করতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 5ab মানে ab আর 5 এর গুণফল। তো ab টা তাহলে ডান দিকে গুণে আছে, তাই বাঁ দিকে যখন আনলাম এটা ভাগে চলে আসলো। এবার a স্কয়ার কে ab দিয়ে আর b স্কয়ার কে ab দিয়ে আলাদা আলাদা করে এভাবে ভাগ করব, তাহলে এখানে পাবো a বাই b, এখানে মাইনাস b বাই a সমান 5। এবার উভয় পক্ষকে বর্গ করলে a বাই b মাইনাস b বাই a হোল স্কয়ার সমান 5 স্কয়ার, তাহলে a বাই b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a বাই b ইনটু b বাই a প্লাস b বাই a হোল স্কয়ার সমান 25। তাহলে a b b কেটে যাচ্ছে, এটা বাঁ দিকে আছে মাইনাস 2, ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার সমান হবে 25 যোগ 2 27, প্রমাণিত। 5 দিয়েছে x স্কয়ার সমান 5x প্লাস 2 হলে দেখাতে হবে যে x স্কয়ার প্লাস 4 বাই x স্কয়ার এর মান 30 এর থেকে কম। তাহলে x স্কয়ার সমান হচ্ছে 5x প্লাস 2, তাহলে উভয় পক্ষকে 1 বাই x দিয়ে গুণ করে পাচ্ছি, তাহলে x স্কয়ার ইনটু 1 বাই x সমান 5x ইনটু 1 বাই x প্লাস 2 ইনটু 1 বাই x। তাহলে এখানে x কেটে গিয়ে শুধু x, এই x টা কেটে গিয়ে শুধু 5, আর এখানে 2 বাই x, তাহলে x মাইনাস 2 বাই x সমান 5। তাহলে উভয় পক্ষকে বর্গ করে পাই x মাইনাস 2 বাই x হোল স্কয়ার সমান 5 স্কয়ার, তাহলে এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে চলে আসবে x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 2 বাই x প্লাস 2 বাই x হোল স্কয়ার সমান 25। x কেটে গেল, তাহলে 2 দুগুণে বাঁ দিকে রইলো মাইনাস 4, তো মাইনাস 4 টাকে আমি যদি ডান দিকে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে x স্কয়ার প্লাস 4 বাই x স্কয়ার সমান 25 যোগ 4 29। তাহলে x বাই x স্কয়ার বাই প্লাস 4 বাই x স্কয়ার এর মান হচ্ছে 29, যেটা 30 এর থেকে কম। তাহলে x কারণ 29 স্মলার দেন 30, তাহলে x স্কয়ার প্লাস 4 বাই x স্কয়ার সমান এই মানে স্মলার দেন 30, প্রমাণিত। 4 দিয়েছে সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে, তো m স্কয়ার প্লাস m প্লাস 1 ইনটু m স্কয়ার মাইনাস m প্লাস 1, আর এখানে আছে ইনটু m টু দি পাওয়ার 4 মাইনাস m স্কয়ার প্লাস 1। এখানে একটু লিখে নিলাম সাজিয়ে, m স্কয়ার প্লাস 1 প্লাস m স্কয়ার প্লাস 1 মাইনাস m,
আর m টু দি পাওয়ার 4 মাইনাস m স্কয়ার প্লাস 1 কে এইভাবে লিখলাম। তো এখান থেকে একটা সূত্র আমরা আসবো, এটা ধরো, এটাকে ধরো a ধরলে আর এটা b ধরলে a প্লাস b a মাইনাস b। তো এই জন্য লিখলাম m স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস m স্কয়ার, আর এটা এমনি লিখে দিলে। তাহলে এখানটাকে আবার ভাঙলে a প্লাস b হোল স্কয়ার থেকে পাবো m টু দি পাওয়ার 4 প্লাস 2m স্কয়ার প্লাস 1 মাইনাস m স্কয়ার ইন্টু m টু দি পাওয়ার 4 মাইনাস m স্কয়ার প্লাস 1। তো এখানে দেখো 2m স্কয়ার আর এখানে m স্কয়ার, এরা সদৃশ পদ, একটা যোগ একটা বিয়োগ, তাহলে এখান থেকে পাচ্ছি। আর এ যেহেতু বড় তার আগে যোগ আছে, তাই এখানে যোগ হলো, আর এটা হলো m স্কয়ার। m টু দি পাওয়ার 4 প্লাস m স্কয়ার প্লাস 1 m টু দি পাওয়ার 4 মাইনাস m স্কয়ার প্লাস 1। তো এটাকে আবার সাজিয়ে নিলাম, m টু দি পাওয়ার 4 প্লাস 1 টাকে এক জায়গায় করলাম আর প্লাস m স্কয়ার কে আলাদা রাখলাম। এখানে m টু দি পাওয়ার 4 প্লাস 1 কে এক জায়গায় করলাম আর মাইনাস m স্কয়ার কে আলাদা রাখলাম। তাহলে এটা a, এটা b ধরলে a প্লাস b a মাইনাস b। তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 1 হোল স্কয়ার মাইনাস m স্কয়ার হোল স্কয়ার। তো এটা যদি আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্রে যায়, তাহলে m টু দি পাওয়ার 4 হোল স্কয়ার মানে m টু দি পাওয়ার 8 প্লাস 2m টু দি পাওয়ার 4 প্লাস 1 স্কয়ার মানে 1 আর মাইনাস m টু দি পাওয়ার 4। তাহলে এই দুটো আবার সদৃশ পদ, বিপরীত চিহ্ন, তো এদের মধ্যে কাজ করলে হবে m টু দি পাওয়ার 8 প্লাস m টু দি পাওয়ার 4 প্লাস 1। 4 এর আয়তে দিয়েছে যে এবিসি একটা স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করো, যার এবিসি হচ্ছে বিকোণ হবে 120 ডিগ্রি। তাহলে ওই ত্রিভুজের বিন্দুর সাপেক্ষে উচ্চতার মধ্যমা নির্ণয় করো। তো এইভাবে আমাদের 120 ডিগ্রি কোণেকে এটা আমরা জুড়ে দিয়েছি। এখানে হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে 100, বি বিন্দুতে এটা হচ্ছে 120 ডিগ্রি। তো স্থূলকোণী ত্রিভুজের উচ্চতা সবসময় হয়, মানে ত্রিভুজের ক্ষেত্রের আর কি বাইরে হয়। তো এই যে বিসি বাহুকে, এটাকে আমরা বর্ধিত করে নেব। এবারে বিসি বাহু সমদ্বিখণ্ডিত করলে যে বিন্দুটা পাবে তার সাথে এটা জুড়ে দিলে এটা হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে এডি হলো মধ্যমা। আর এই যে বর্ধিত অংশ করা হয়েছে, এবারে এখানে আমরা কম্পাস বসিয়ে আমরা এই যে বর্ধিত অংশ, এটা ধরো বিসি ডি নাম দিয়েছি, এটা ই দিলাম। তাহলে বিই এর উপরে আমরা লম্ব অঙ্কন করব এ বিন্দু থেকে। তো এইভাবে এ বিন্দুতে কাঁটা বসিয়ে একটা এমন ভাবে একটা বৃত্তচাপ আঁকবে যেটা এই বর্ধিত বিই কে দুটো বিন্দুতে ছেদ করবে। তো এটার নাম দিলাম ধরো এফ আর জি। এবার এই এফ আর জি এর মাপটা নেবে। মাপ নিয়ে এ বিন্দুর বিপরীতে এদিকে দুটো বৃত্তচাপ আঁকবে যারা পরস্পরকে ছেদ করবে। ছেদ বিন্দুর সাথে এ বিন্দুটা জুড়ে দিলে লম্বটা হয়ে যাবে। এখানে একটা নাম দিয়ে দিলে ধরো এন। এন হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে এবিসি ত্রিভুজের উচ্চতা। তাহলে এ বিন্দুর সাপেক্ষে এন হচ্ছে উচ্চতা আর এডি হচ্ছে মধ্যমা। এটা আমার মার্জিনের এপারে চলে গেছে, তোমরা এটা একটু সরিয়ে করবে। তো সবসময় জানবে যে স্থূলকোণী ত্রিভুজের উচ্চতা ত্রিভুজ ক্ষেত্রের বাইরে হয়। দুইতে দিয়েছে পি কিউ আর একটা ত্রিভুজ আঁকতে বলেছে, যার কিউ আর হচ্ছে 7.5 সেন্টিমিটার। কিউ বিন্দুতে হবে 45 ডিগ্রি আর আর বিন্দুতে হবে 110 ডিগ্রি। আর বলেছে কোণ কিউ আর পি এর মান যাচাই করে লেখো। তো মোটামুটি এরকম একটা খসড়া তৈরি করে নেওয়া হলে এবারে 7.5 সেন্টিমিটার মাপের একটা সরলরেখাংশ কেটে নেবে। তো এইভাবে একটা সরলরেখাংশ 7.5 সেন্টিমিটার মাপের কেটে নেবে। এবার যে কোনো মাপের একটা সরলরেখাংশ কেটে এখানে কম্পাসের সাহায্যে এই মাপটা নেবে, নিয়ে এইভাবে মাপটা নিয়ে এখানে কাঁটা বসিয়ে এইভাবে কেটে নেবে। এবার নাম দিয়ে দেবে, এটা তাহলে কিউ, এটা হলো আর। এবার এখানে তোমার 45 ডিগ্রি কোণটা এঁকে নেবে। তো এইভাবে এটা হলো 45 ডিগ্রি কোণ হয়ে গেছে। এবারে চাঁদার সাহায্যে 110 ডিগ্রি কোণটা আর বিন্দুতে করে নেবে। তো এই ধরো ভেতরে স্কেলটা ধরে যাবে, এই হচ্ছে 110। তো এটা এত দূরে না গিয়ে এখান থেকে এটা জুড়ে দেবে, দিলে হয়ে যাবে। তাহলে এটা হলো পি বিন্দু। আর এখানে কাঁটা বসিয়ে একটা গোল করে দিয়ে তার ভেতরে লিখে দেবে 110 ডিগ্রি। এর ভেতরে লিখে দেবে 110 ডিগ্রি। তাহলে আমাদের ত্রিভুজটা তৈরি হয়ে গেল।
তিনেতে দিয়েছে এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ আঁকো যার এক্স ওয়াই হচ্ছে 5.6 সেমি, ওয়াই জেড 7.2 সেন্টিমিটার। ও আচ্ছা, এখানে একটা বাদ গেছে, কোন কিউ আর পি এর মান যাচাই করে লিখতে বলেছিল। তাহলে কোন কিউ আর পি, পি আর কিউ তো দিয়ে দিচ্ছে 110, তাহলে কিউ আর পি এটা এটা করার দরকার নেই, ওটা ঠিকই আছে। কিউ আর পি যা আর কোনই তো বলছে, তো এখানে পি আর কিউ যা কিউ আর পি একই, আর কোন 110 তো বলে দিচ্ছে, বাদ দাও, আর কিছু করার দরকার নেই, ওইভাবে রেখে দেবে। তিনেতে দিয়েছে যে একটা ত্রিভুজ আঁকো যার এক্স ওয়াই হচ্ছে 5.6 সেমি, ওয়াই জেড 7.2 সেমি, আর জেড কোণ হবে 75 ডিগ্রি। তাহলে আমরা যদি একটা খসড়া মোটামুটি তৈরি করে নিই, তাহলে ধরো বলেছে জেড কোণ এক্স ওয়াই ওয়াই জেড আমরা তাহলে নিচে 7.2 রাখবো। তো আমরা যদি এদিকে জেড রাখি, আমাদের তাহলে এটা ওয়াই জেড ধরো হলো, তাহলে এটা হচ্ছে 7.2 সেন্টিমিটার। আচ্ছা, এখানে আমাদের করতে হবে 75 ডিগ্রি কোণ, তো এইভাবে ধরো 75 ডিগ্রি এটা করলাম, আর এটা হবে 75 ডিগ্রি কোণ। আর আমাদের ওয়াই এক্স মানে এখান থেকে এইটা যেটা জুড়বো এটা আমাদের করতে হবে, এটা ধরো এক্স যদি হয় তাহলে এটা আমাদের 5.6 সেন্টিমিটার করতে হবে। তো এই হবে আমাদের মোটামুটি ছবিটা। তো আমরা 5.6 আর 7.2 সেন্টিমিটার মাপে দুটো সরলরেখা টেনে নেব। তো এইভাবে আমরা সরলরেখা অংশগুলো টেনে নিয়েছি। এবার তাহলে আমরা ত্রিভুজটা তৈরি করব। তাহলে যে কোনো মাপের একটা সরলরেখা অংশ প্রথমে কেটে নেবে, এইভাবে কেটে নিয়ে একটা দিক এরকম পেন্সিল দিয়ে ডিপ করে দেবে। এবারে 7.2 সেন্টিমিটার মাপটা নেব কম্পাসের পেন্সিল কম্পাসের সাহায্যে। এইভাবে 7.2 সেন্টিমিটার মাপটা নিয়ে এখান থেকে আমরা কেটে নেব। তাহলে এটা হলো ওয়াই, এটা হলো জেড। এবার জেড বিন্দুতে আমাদের বলেছে 75 ডিগ্রি কোণ করতে হবে, তাহলে 75 ডিগ্রি। আচ্ছা, আর একটা করতে পারো, এখানে এই যে এক্স ওয়াই এর মানটা নিয়ে ওয়াই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ এঁকে রাখতে পারো। এইভাবে মাপটা নিয়ে এখানে কাঁটা বসিয়ে একটা এইভাবে বৃত্তচাপ এঁকে রাখতে পারো। এবারে এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। এই 60, 120, 90, 90 আর 60-এর মাঝে যে 30 ডিগ্রি সেটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব, করলে আমরা 75 ডিগ্রি কোণ পেয়ে যাবে। এইটুখানিকে সমদ্বিখণ্ডিত করবে, করলে 60 একটুখানির মাঝে আছে, 90 বিয়োগ 60 মানে 30 ডিগ্রি আছে। একে সমদ্বিখণ্ডিত করলে এই হচ্ছে 15 ডিগ্রি পেয়ে যাবে। এটা তাহলে হচ্ছে 75 ডিগ্রি। কিন্তু আমাদের বলেছে ওয়াই বিন্দু থেকে যদি 5.6 নেওয়া হয় তাহলে ত্রিভুজটা আঁকা সম্ভব হচ্ছে না। 75 ডিগ্রি বলেছে, এবারে 5.6 সেন্টিমিটার মাপটা নিলে এক্স ওয়াই, আমরা এক্স বিন্দুটা তাহলে কিন্তু পাচ্ছি না। এইখানে কাঁটাটা বসালে আমার বৃত্তচাপ এইখানে আসছে, আর এখান দিয়ে আমার 75 ডিগ্রি উপরের বাহুটা যাচ্ছে, তাহলে এখানে ছেদবিন্দু না পেলে আমরা এক্স বিন্দুটাকে আমরা পাচ্ছি না। তাহলে আমরা নিচে যদি 7.2 না নিই তাহলে আমরা জেড বিন্দুটা পাবো না। জেড বিন্দুটা আমাদের আচ্ছা, 3-এর দাগের অঙ্কটা কিন্তু ত্রিভুজটা আঁকা সম্ভব হবে না। কোণভেদে ত্রিভুজটার নাম আমরা 75 ডিগ্রি। এবারে আর একটা হয় যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে ত্রিভুজটা আসলে আঁকা সম্ভব হচ্ছে না এখানে।
আচ্ছা 5-এর দাগে আসি। 4-3 ত্রিভুজ আঁকা সম্ভব হচ্ছে না। কোন ভেদে ত্রিভুজটি সূক্ষ্মকোণী ত্রিভুজই হবে। আচ্ছা এখানে বলেছে বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের সংখ্যা দেয়া হয়েছে, দ্বিস্তম্ভ চিত্র এঁকে দেখাতে বলেছে। তো এইভাবে এক একক সমান 25 জন ছাত্রছাত্রী নেবে নিয়ে, সবুজটা হচ্ছে ছাত্র, ফাঁকা ঘরটা হলো ছাত্রীর সংখ্যা। তো এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। আর 2-তে দিয়েছে জুলাই মাসের প্রথম 5 দিন সপ্তম অষ্টম শ্রেণীতে উপস্থিত ছাত্র সংখ্যা তালিকা দেওয়া হয়েছে, দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে এটা দেখাতে হবে। এখানে এক একক সমান 10 জন ছাত্র ধরে, এই নীল ঘরটা হচ্ছে সপ্তম শ্রেণী, ফাঁকাটা হলো অষ্টম শ্রেণী, এইভাবে দ্বিস্তম্ভ চিত্রটা তৈরি করে নেবে।